আদেও কি রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন গোপাল, নাকি তার অস্তিত্বই ছিল না? গোপাল ভাঁড় বাংলার একটি মজাদার ব্যক্তি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে চেনে না বা তার কথা জানে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেই ছোটবেলা থেকেই দাদু দিদার মুখ থেকে আমরা শুনে আসছি গোপাল ভাঁড়ের নানা মজাদার গল্প। গোপালের কথা মনে হলেই বাঙালির চোখের সামনে ভেসে ওঠে ডাক মাথাওয়ালা পেট মোটা দারুণ এক রঘুর এলোকের চেহারা। বর্তমান দিনে টেলিভিশনের দৌলতে গোপাল ভাঁড়ের কার্টুন সিরিজ পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে, কিন্তু 90 দশক কিংবা তারও আগে থেকে গোপাল ভাঁড়ের এই মজাদার কীর্তিকলাপের ফ্যান ছিল বহু বাঙালি মানুষ। তবে ইতিহাসে গোপাল ভাঁড়কে নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ কেউ বলেন গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্বই ছিল না, আবার অনেকে দাবি করেন স্বয়ং কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন তিনি। অন্যদিকে তিনি নাকি কবিও ছিলেন। মিলান সাগর নামক তার এক কবিতাও রয়েছে। ভাড়ামি আর বুদ্ধির খেলা দেখিয়ে তিনি রাজপ্রাসাদের সবার মন জয় করেছিলেন। মোট কথা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা ও কৃষ্ণনগরের জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন এই বুদ্ধিমান গোপাল ভাঁড়। তবে এত প্রিয় মানুষ হয়েও এই বাংলাতে তার ঠাঁই হয়নি। এই তর্ক বিতর্কর মাঝে 1952 সালের হেমশিকা পত্রিকা গোপাল ভাঁড়ের ওপর বিশেষ সংখ্যা প্রকাশ করে। গোপাল ভাঁড়কে নিয়ে তারা নতুনভাবে গবেষণা শুরু করে। এটাই ছিল পত্রিকার মূল উদ্দেশ্য। সেখানে গোপাল ভাঁড়ের নামে প্রচলিত গল্প সংগ্রহ নামের প্রবন্ধে অধ্যাপক মদনমোহন গোস্বামী লেখেন, রাজা কৃষ্ণচন্দ্রের সভায় ছিলেন তিনি। হিন্দু ধর্মে বিশ্বাসী কৃষ্ণচন্দ্র ছিলেন বিদ্যা ও শিল্প সাহিত্য অনুরাগী। যদিও 1757 সালের পলাশির প্রেক্ষাপটে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন তিনি। নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাতের দায়ে ইতিহাসে তিনি এক বেঈমান রাজা হিসেবে পরিচিত হয়েছিলেন। তবে গোপাল ভাঁড় নাকি তাকে এই কাজে বাধা দিয়েছিলেন। সময়টা ছিল 1757 সাল। বাংলার তখন সবে সবে নবাব হয়েছেন সিরাজউদ্দৌলা। সেই সময় মির্জাফর, ঘসটি বেগম, জগৎ শেঠ, রায়দুল্লভ ও উর্মিচাঁদরা নবাবকে সিংহাসনচ্যুত করার চেষ্টায় লিপ্ত ছিলেন। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা। নবাবের বিরুদ্ধে তৈরি হয় এক নির্মম ষড়যন্ত্র। ঠিক সেই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগদান করেছিলেন। কৃষ্ণচন্দ্র সব সভাসদ তার যোগদানকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি সমর্থন করলেন না, আর সেই ব্যক্তিটি হলেন গোপাল ভাঁড়। গোপাল বারবার বোঝাতে লাগলেন কৃষ্ণচন্দ্রকে, মানা করলেন এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে নিজেকে না জড়াতে। সর্বোপরি গোপাল বাংলার এমন সর্বনাশ না করতেই কৃষ্ণচন্দ্রকে বারবার অনুরোধ করেছিলেন। তবে কৃষ্ণচন্দ্র তার কথা মোটেই কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই রাজা কৃষ্ণচন্দ্রের এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকবে। গোপাল কৃষ্ণচন্দ্রের রাজদরবার থেকে বিদায় নিয়ে ছুটলেন মুর্শিদাবাদের দিকে। তবে নবাবের হিরাজিল প্রাসাদে রক্ষীরা কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না তাকে। উপায় খুঁজে না পেয়ে শেষমেশ গোপাল এক রক্ষীর হাতে কামড়ও বসিয়ে দিয়েছিলেন। ফলশ্রুতিতে প্রাসাদের রক্ষী গোপালকে ধরে নিয়ে যায় নবাবের কাছে। সব শুনে নবাব বললেন, কে তুমি, কোথা থেকে আসছো, আমাকে কি প্রয়োজন? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব ভাবলেন কি ব্যাপার। গোপাল আবারও নবাবকে ভেঙচি দিলেন। নবাব গোপালকে আটক করলেন, বললেন আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মির্জাফরকে বলে বসলেন, আমি এসেছিলাম তোমাদের সব ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছু বলবো না, কারণ এই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবে। আমি চাই না রাজা কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক, কারণ তিনি যে আমার অন্নদাতা। মির্জাফর নাকি গোপালের এরম কথা শুনে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। সে নবাবকে জানালেন গোপাল তাকে শয়তান বলে গালাগালি দিয়েছে, যত দ্রুত সম্ভব তার ফাঁসির ব্যবস্থা করা হোক। পরের দিন সকালে গোপালকে ফাঁসির ব্যবস্থা করা হলো। তবে এতেও গোপালের কোনো পরিবর্তন দেখা দিল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিল। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ হয়তো বদ্ধ উন্মাদ, পাগলকে কি ফাঁসি দেওয়া ঠিক হবে? নবাব কবিরাজ ডেকে গোপালকে পরীক্ষা করতে বললেন। কবিরাজও রায় দিলেন গোপাল এক বদ্ধ উন্মাদ, এই উন্মাদের তো আর ফাঁসি দেওয়া যায় না। তাই নবাব তাকে মুক্তি দিয়ে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলো কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে পরিবর্তনের কোনো চিন্তাভাবনাই করেননি, গোপাল ঠিক করলেন কৃষ্ণচন্দ্রের সভায় আর কোনোদিনই যাবেন না।
গোপাল এও ঠিক করলেন যে তিনি এই কৃষ্ণনগরেই আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারে সপরিবারে রাজ্য ত্যাগ করলেন। এরপর থেকে সদা রহস্যময় গোপাল ভাঁড়কে আর কেউ দেখতে পায়নি এই বাংলাতে। তিনি রাতের অন্ধকারে কোথায় চলে গিয়েছেন কেউ জানে না। তবে গোপাল ভাঁড় ছিলেন কিংবা ছিলেন না, দুই পক্ষের নানা প্রমাণ পাওয়া যায় ইতিহাসে। তবে যাই হোক না কেন, গোপাল ভাঁড় বাংলার হাসির রসের রত্ন হিসাবে থেকে যাবে সবার মাঝে। তোমরা যদি কৃষ্ণনগর রাজবাড়ি সম্পর্কে জানতে চাও তাহলে এন্ড স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে দেবো।